This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উত্তর দিনাজপুর সেখানকার গুলিকাণ্ডে এবার নতুন মোড়। অভিযুক্ত সাজ্জাককে অস্ত্র দিয়েছিল বাংলাদেশের আব্দুল। আরো একবার জানাই, অভিযুক্ত যে সাজ্জাক তাকে অস্ত্র দিয়েছিল বাংলাদেশের আব্দুল। এই মুহূর্তের বড় খবরে আমরা নজর রেখেছি টিভি9 বাংলায়, একেবারে এক্সক্লুসিভ খবর। অভিযুক্ত সাজ্জাককে নাকি অস্ত্র দিয়েছিল বাংলাদেশের আব্দুল। আর কি আপডেট পাওয়া যাচ্ছে এই বিষয়ে কথা বলবো আমাদের সহকর্মী রূপক এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। রূপক, দেখুন অনেক সবচাইতে যেটা চাঞ্চল্যকর বিষয়, এই পুলিশকে গুলিকাণ্ডে কিন্তু বাংলাদেশি যোগ পাচ্ছে, বাংলাদেশি যোগের তত্ত্ব কিন্তু উঠে আসছে। কার্যত ইসলামপুরের যিনি সরকারি আইনজীবী রয়েছেন তিনি কিন্তু চাঞ্চল্যকর দাবি করেছেন আমাদের ক্যামেরার সামনে। তিনি কিন্তু বলছেন যে পুলিশের দেওয়া যে তথ্য, যেখানে আব্দুলের নাম বলা হচ্ছে, তার নাম আসলে আব্দুল নয় এবং তিনি গোয়ালপুকুরের বাসিন্দাও নন বলে তিনি পুলিশের দাবিকে নস্যাৎ করছেন এবং তিনি বলছেন যে তার নাম আবুল ওরফে আবাল এবং তিনি বাংলাদেশের হরিপুর থানা এলাকার ঠাকুরগাঁও জেলার বাসিন্দা। তিনি তাকে বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে এবং আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে তাকে কিন্তু বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু তারপরেও প্রায় 1 বছর বাদে তাকে দেখা যাচ্ছে ইসলামপুর কোর্ট চত্বরে এবং তারপরে হইচই পড়ে এবং তার পরবর্তীতে যেমনটা জানা যাচ্ছে পুলিশ তার মাথায় পুরস্কার রেখেছে প্রায় 2 লক্ষ টাকা। কিন্তু পুলিশ জানাচ্ছে, পুলিশ যেই তথ্য দিয়েছে সেখানে বলা হচ্ছে যে এই ব্যক্তি সে গোয়ালপুকুরের বাসিন্দা। আর তাতেই বড় চাঞ্চল্য ছড়িয়েছে। কার্যত এতদিন ধরে যে বিরোধীরা যে অভিযোগ তুলে আসছিলেন যে বাংলাদেশের দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হয়ে উঠছে এই রাজ্য, এবং তাতেই কিন্তু শিলমোহর পড়ছে এই সরকারি আইনজীবীর বক্তব্যে। এবং একেবারে রূপক, সরকারি আইনজীবী, ইসলামপুরের সরকারি আইনজীবী কি বলেছেন আগে সেটা শোনাবো। রূপক, তুমি সঙ্গে থাকো। এই আসামিটা হচ্ছে একটা কেসে অ্যারেস্ট হয়েছিল 2019-এ। ওর নাম হচ্ছে আবুল হোসেন এলাইস আবাল। 14 ফরেনার্স অ্যাক্টে অ্যান্ড আর্মস অ্যাক্টে ওকে অ্যারেস্ট করে গোয়ালপুকুর থানা এখানে পাঠাইছিল। ওকে 3 বছর কনভিকশন দিয়ে 50,000 টাকা ফাইন, 2 ইয়ার্স আরও পানিশমেন্ট দিয়ে ওদেরকে পুশব্যাক করে দেওয়া হয়। সে সময় এই অ্যাকিউজ সাজ্জাক আলম, যে মেন অ্যাকিউজ আছে, ও হচ্ছে 20/10/2019 তারিখে অ্যারেস্ট হয়। কালকে এখানে কোর্টে ওর দেখা, মানে কোর্টে হচ্ছে ওকে দেখেছে, ওকে বুঝে যাচ্ছে কি ওর সঙ্গে ও কালকে কথাবার্তা করেছে, সেই জন্য ওকে হচ্ছে এই কেসে ও সহযোগিতা করেছে ওকে ভাগানোর জন্য। গোয়ালপুকুর অ্যাড্রেসটা ভুল, একদম বাংলাদেশি। তাকে 14 ফরেনার্স অ্যাক্টে অ্যারেস্টে নিয়ে এসেছিল। তার কনভিকশনের আমার কাছে অর্ডারটাও আছে। আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে। অরিন্দম বাবু, টিভি9 বাংলায় স্বাগত। দেখুন, বাংলাদেশ যোগ পাওয়া যাচ্ছে, আবার সেই বাংলাদেশের যোগের কথা উঠতেই হচ্ছে, কারণ সরকারি আইনজীবী তার যে বক্তব্য, সেই বক্তব্য আপনি শুনলেন। অভিযুক্ত যে সাজ্জাক তাকে নাকি অস্ত্র দিয়েছিল বাংলাদেশের আব্দুল। কি বলবেন? সত্যি শিহরিত হতে হচ্ছে জানেন, মানে কি ভেবে দেখুন যে কিভাবে ইন্টারলিঙ্কটা রয়েছে। দীর্ঘদিন ধরে আমরা যে চিৎকার করছি যে বাংলাদেশ কিভাবে এখানে সমস্ত উগ্রপন্থীরা কিভাবে এখানে ঢুকিয়ে একটা সন্ত্রাস সৃষ্টি করছে, এটা তো আজকে স্পষ্ট হয়ে গেল না। দেখুন 2019 সালে করণদিঘির একজন প্রমোটারকে কাকে খুন করার জন্য সাজ্জাক আলমকে রায়গঞ্জ জেল থেকে ইসলামপুরে কোর্টে নিয়ে যাচ্ছে। একজন কোর্টে মানে পুলিশ কাস্টডিতে থাকতে তারা পুলিশকে মারছে। ওইখানে যে প্রিজন ভ্যানে 2জন মহিলাও ছিল। তাহলে আপনি ভাবুন, এটা কি পুলিশের গাফিলতি নয়? আচ্ছা, এবার গাফিলতি যদিও থাকে, এইবার এই ছেলেটি কি করে সাহসটা পেল, তাই লিঙ্কটা কি করে আসছে, জেলে থাকাকালীন বাংলাদেশের এরা কি করে যোগাযোগ করতে পারছে আপনি ভাবুন। মানে কোন জায়গায় কোথায় গোড়ায় আজকে শিকড়ে কোথায় গিয়ে আজকে গেঁথেছে বাংলাদেশের উগ্রপন্থীরা। আমাদের এখন কিন্তু ভাবতে হবে জানেন, কোনো মানুষ, কোনো পুলিশ যদি আজকে চিন্তা ভাবনা করে থাকে তাকে বাঁচাবো, তাকে এই ধরনের এই কেসটায় প্রিভেনশন, আমি আবার বলছি আপনাদের যে যদি আমরা এটা চিন্তা করি যে প্রয়োগ আছে, আইনের প্রয়োগটা, আইন আছে প্রচুর, কিন্তু ভাই প্রয়োগ নেই। প্রয়োগ আছে, তার শাস্তি নেই। দুষ্কৃতিকারীদের এই যে হত্যা করা, পুলিশে গুলি করার এক মহোৎসব শুরু হয়েছে, তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে কি এক সংখ্যক রাজনৈতিক নেতার উস্কানি মন্তব্য এবং তাদের প্রশ্রয় দেওয়া। এর থেকে আমি আর কিছু বলতে পারছি না, কিন্তু ভয়ঙ্কর একটা ঘটনা আপনি আজকে সকালবেলা শোনালেন। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে। তিনিও কিন্তু সেই আশঙ্কার কথাই তুলে ধরলেন এবং সত্যি বলতে গিয়ে কেঁচো খুঁড়তে যেন কেউটে বেরিয়ে আসছে। উত্তর দিনাজপুরের গুলিকাণ্ডে আমরা নজর রেখেছিলাম, কিন্তু সেই ক্ষেত্রে আমরা দেখছি একটা নতুন মোড়, নতুন তথ্য এই মুহূর্তে টিভি9 বাংলায় আপনারা দেখছেন। কারণ অভিযুক্ত যে সাজ্জাক
তাকে নাকি অস্ত্র দিয়েছিল বাংলাদেশের আব্দুল, সরকারি আইনজীবী, ইসলামপুরের সরকারি আইনজীবী। তার বক্তব্য মাফিক কিন্তু এটাই জানা যাচ্ছে, কারণ এই অভিযুক্ত যে সাজ্জাক, যার বিষয়ে আমরা বেশ কিছুদিন ধরে যার দিকে নজর রেখেছি, এই সাজ্জাককে অস্ত্র দিয়েছিল বাংলাদেশের আব্দুল। বুঝতে পারছেন, আবার একবার বাংলাদেশ যোগ কিন্তু সামনে আসছে। এই যে গুলিকাণ্ডে আমাদের নজর রয়েছে উত্তর দিনাজপুরের গুলিকাণ্ড, সেখানে যে অভিযুক্ত তার নাম সাজ্জাক, এবং এই সাজ্জাককে অস্ত্র দিয়েছিল বাংলাদেশের আব্দুল। বিজেপি নেতা সজল ঘোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সজলবাবু, TV9 বাংলায় স্বাগত। এই মুহূর্তের বড় খবরে আমরা নজর রাখছি। দেখুন, এই যে সাজ্জাক, তাকে অস্ত্র দিয়েছিল বাংলাদেশের আব্দুল, বাংলাদেশ যোগ আবার সামনে চলে আসছে, কি বলবেন? মানে কোনো আব্দুল্লাই ভালো নয়, এদেশের হোক কিংবা বাংলাদেশের, এটা আবার বারবার প্রমাণিত হচ্ছে। বিষয় হচ্ছে যে আপনি ভাবুন কোন জায়গায় গিয়ে বিষয়টা পৌঁছেছে। এই বাংলাদেশ থেকে শুধু এখন আর সোনা আর হেরোইনও আসছে না, তার সঙ্গে সঙ্গে অস্ত্রও আসছে। এটা বিএসএফ এবং রাজ্য সরকার, দুটো সরকারকেই আমি বলবো যে আপনারা ওকে দোষ না দিয়ে ভারতবর্ষের যদি আপনাদের প্রতি কোনো দায়বদ্ধতা থাকে, তাহলে এই মুহূর্ত থেকে আমাদের প্রতিরোধ করা উচিত এদেরকে সম্মিলিতভাবে। সেক্ষেত্রে অপরাধীর দোষ ছাড়া তাদের ধর্ম, তাদের বর্ণ যেন আমরা বিচার করতে না চাই। মুশকিল হচ্ছে এখানে অপরাধীর ধর্ম বর্ণটা আগে দেখা হয়, এ রাজ্যে ধর্ম বর্ণটা আগে দেখা হয়, এ রাজ্যের ধর্ম বর্ণ দেখে তারপর সিদ্ধান্ত নেওয়া হয় একে শাস্তি দেওয়া হবে কি হবে না। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে আমরা কথা বললাম। ধর্ম বর্ণ না দেখে অপরাধীকে শাস্তি দিতে হবে, ঠিক তেমনটাই বললেন বিজেপি নেতা সজল ঘোষ। একেবারেই তাই। কিন্তু উত্তর দিনাজপুরে যে গুলিকাণ্ডে আমরা নজর রেখেছি, সেদিকে কিন্তু নতুন মোড়, নতুন তথ্য উঠে আসছে। এই যে অভিযুক্ত সাজ্জাক, তাকে অস্ত্র দিয়েছিল বাংলাদেশের আব্দুল। পুলিশের পোস্টারে আব্দুলের ঠিকানা কিন্তু রয়েছে গোয়ালপোখর, কিন্তু উত্তর দিনাজপুরের গুলিকাণ্ডে যে নতুন মোড় আসে, সেখানে আব্দুল বাংলাদেশের বাসিন্দা, ঠিক এমনটাই উঠে আসছে তাদের তথ্যে। সাজ্জাককে অস্ত্র দিয়েছিল বাংলাদেশের আব্দুল, তার বাড়ি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলায়, দাবি করছেন সরকারি আইনজীবী। 2019-এ আগ্নেয়াস্ত্র সহ এই আব্দুলকে কিন্তু গ্রেফতার করেছিল পুলিশ। আব্দুল সম্পর্কে ছোট্ট দুটো তথ্য দিয়ে রাখি। এই যে 2019 সালে আব্দুলকে পুলিশ গ্রেফতার করে, তারপরে সে 4 বছর জেল খাটে। জেল খাটবার পরে আব্দুলকে পুশব্যাকের নির্দেশ দেয় আদালত। 8 মাস পর ফের ভারতে এই আব্দুল। তাহলে 8 মাসের পর, এই 8 মাস পরে ভারতে আব্দুল থাকে কি করে? তবে কি আব্দুলকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়নি? এই প্রশ্ন তো উঠবেই, কারণ যার 8 মাসের মধ্যে বাংলাদেশে ফেরত চলে যাওয়ার কথা, সে কেন ফেরত গেল না? কিন্তু পুরস্কার ঘোষণা করে পুলিশের পোস্টারে আব্দুলের ঠিকানা গোয়ালপোখর। তবে কি গোয়ালপোখরে গা ঢাকা দিয়েছিল আব্দুল? এই প্রশ্ন কিন্তু উঠছে। প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি। দীপাঞ্জন বাবু, TV9 বাংলায় স্বাগত। দেখুন, এই মুহূর্তে চাঞ্চল্যকর খবরে আমরা নজর রাখছি। বাংলাদেশ যোগ উঠে আসছে কিন্তু আরও একবার। এই যে সাজ্জাক, তাকে অস্ত্র সরবরাহ করেছিল আব্দুল, এবং আব্দুলের ঠিকানায় বলা হচ্ছে যে ঠাকুরগাঁও, বাংলাদেশের ঠাকুরগাঁও এসছে। কিন্তু আমরা যখন দেখছি যে 2019 সালে গ্রেফতারের পর 4 বছর জেল খাটলো, তারপর তাকে পুশব্যাকের আদেশ দেওয়া হয়েছিল, পুশব্যাকের নির্দেশ দেওয়া হয়। 8 মাস পরে আবার ভারতে আব্দুল। কি বলবেন? তাহলে কি আব্দুলকে বাংলাদেশে ফেরত পাঠানো হলো না? এরকম একটার পর একটা প্রশ্ন কিন্তু উঠে আসছে। দেখুন, ব্যাপার হচ্ছে যে এই সমস্ত যে আব্দুল তো একটি নাম, এরকম বহু আব্দুল কিন্তু ভারত বাংলাদেশ যে সীমান্ত, বিশেষ করে আসাম এবং পশ্চিমবঙ্গে আসা যাওয়া করে। ধরা পড়লে কিছুদিন জেল খাটে, পুশব্যাক করে দেওয়া হয়, আবার ঢুকে যায়। কারণ এরা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে আসে, যেটা চোরাচালান হতে পারে, স্মাগলিং, হিউম্যান ট্রাফিকিং থেকে শুরু করে অস্ত্র চোরাচালান, এবং অবভিয়াসলি সবগুলো একটা ছাতার নিচে কাজ করে, সেটা হচ্ছে সন্ত্রাসবাদ। তো টেরোরিজমের এই যে সিন্ডিকেট গুলো, এগুলোই অপারেট করে। তো এখন আমার মনে হয় এদের ধরা পড়লে এদের কঠোরতম শাস্তি দেওয়া উচিত। এই 3 বছর, 4 বছর, 4 বছর জেলে রাখলে হবে না, এদের কঠোরতম শাস্তি দেওয়া উচিত। তাহলে এই বিপদ বাড়বেই। এখন এইরকম অনুপ্রবেশ, এইরকম ঘটনা কিন্তু আগামী কয়েকদিনে বা কয়েক সপ্তাহে আরো অনেক বাড়বে, এটা আমার আশঙ্কা, এটা ঘটনা। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে আমরা কথা বললাম। তারও কিন্তু সেই একই আশঙ্কা যে এই ধরনের মানুষ কি করে ভারতে থেকে যেতে পারে। অনেক ধন্যবাদ। দেখুন, কোর্টের লকআপেই অস্ত্র পেয়েছে এই সাজ্জাক। অস্ত্র দিয়েছে কে? জামিনে থাকা আরেক দাগী অপরাধী আব্দুল, যার কথা আলোচনায় উঠে আসছে। পুলিশের উপরে অন্তত 3 রাউন্ড গুলি চালানো হয়েছে, প্রাথমিক তদন্তে মনে করছে পুলিশ। এই মুহূর্তের বড় খবরে আমরা নজর রেখেছি। TV9 বাংলা এক্সক্লুসিভ খবর। কোর্ট লকআপে অস্ত্র পেয়েছে এই সাজ্জাক।
আইজি উত্তরবঙ্গ তিনি কি বলছেন চলুন শুনি। वो जो 7.65 बोर का ये एमिनेशन है जो कि पुलिस यूज नहीं करती है, वो नॉन रेस्ट्रिक्टेड बोर है। जो पुलिस यूज करती है वो रेस्ट्रिक्टेड बोर यूज करती है। फायरआर्म्स पहले से रखा था सर, फायरआर्म्स क्या एक्ट पहले से ही रखना था सर उसको? हम लोगों को जो प्रिलिमिनरी इंक्वायरी में पता चला है कि जब वो कोर्ट लॉकअप में उसका था उस दौरान उसके पास वो फायरआर्म पहुंचाया गया। नहीं वो সাহায্য করেছে, ওকে আর্ম সাপ্লাই করেছে। আমরা বাইরে ছিল, ওই বাইরে বেলে ছিল। আরো একটা আশঙ্কা প্রকাশ, কারণ সীমান্ত এলাকা হওয়ায় অনুপ্রবেশের আশঙ্কা আগেই করেছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী। বিহার এখান থেকে 1 কিলোমিটার, নেপাল কয় কিলোমিটার এখান থেকে, বাংলাদেশ এখান থেকে কয় কিলোমিটার। আমরা একটা 3টা বর্ডারের মাঝখানে আছি, বিহার বর্ডার, বাংলাদেশ ইন্টারন্যাশনাল বর্ডার, ইন্টারন্যাশনাল নেপাল বর্ডার, মাঝখানে আমরা আছি। এখানে ফট করে কেউ একটা তোমাকে, এবং তুমি আসো, তুমি একাই আছো, বিহার থেকে আসলো তোমাকে শ্যুট করে চলে গেল, পুলিশ সবসময় মোতায়েন থাকে না? থাকে কি? যারা করে তারা একটা কনস্পিরেসি ওয়েতে করে, আর বাইরের লোক ইনভলভ থাকছে, ভিতরে কেউ থাকতে পারে। গভর্নমেন্টকে ডিফেম করার জন্য, সরকারকে ডিফেম করার জন্য অনেক ষড়যন্ত্র হচ্ছে। খবর ভয়ঙ্কর, বারবার আক্রান্ত হচ্ছে পুলিশ, কোথাও পুলিশকে গুলি করা হচ্ছে, কোথাও কোপ মারা হচ্ছে। আচ্ছা, আইনে কি কোনো শৃঙ্খলা নেই? 4 গুণ গুলির দাওয়ায় রাজ্য পুলিশের ডিজির, তাহলে এবার কি হবে? এনকাউন্টার? আইনে কি শৃঙ্খলা নেই? প্রায় রোজই গুলি চলছে বাংলায়। 2রা জানুয়ারি মালদার ইংরেজ বাজারে গুলিতে খুন তৃণমূল নেতা দুলাল সরকার। দলের নেতাকে হারিয়ে পুলিশকেই কাঠগড়ায় তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাবলা সরকার আজকে মার্ডার হয়েছে এবং পুলিশের গাফিলতিতে অফকোর্স আপনার ওখানে তো আজকে আমার একজন পুরো সহকর্মীকে মার্ডার হয়ে গেল এসপির অপদার্থতার জন্য। তারপরও কি পুলিশ কিছু শিখলো? এবার দুষ্কৃতীদের হাতে পুলিশই আক্রান্ত, একের পর এক ঘটনা। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে সিনেমার মতো ঘটনা। আদালত থেকে হেফাজতে ফেরার পথে 2 পুলিশ কর্মীকে গুলি করে উধাও খুনে অভিযুক্ত সাজ্জাক আলম। তারপর গায়ে চাদর জড়িয়ে জাতীয় সড়ক ধরে চম্পট। প্রিজন ভ্যানে বিচারাধীন বন্দী আগ্নেয়াস্ত্র পেল থেকে পুলিশ নিজেই নিরাপত্তায় ব্যর্থতার কথা স্বীকার করে নিয়েছে। वो जो 7.65 बोर का ये एमिनेशन है जो कि पुलिस यूज नहीं करती है, वो नॉन रेस्ट्रिक्टेड बोर है। जो हम लोगों को जो प्रिलिमिनरी इंक्वायरी में पता चला है कि जब वो कोर्ट लॉकअप में उसका था उस दौरान उसके पास वो फायरआर्म पहुंचाया गया। সাহায্য করেছে, ওকে আর্ম সাপ্লাই করেছে। আমরা বাইরে ছিল, ওই বাইরে বেলে ছিল। আব্দুল নামে দাগি অপরাধী কোর্ট লকআপে সাজ্জাককে অস্ত্র সাপ্লাই দেয় বলে জানিয়েছে পুলিশ। অস্ত্রের যোগান দেওয়া আটকাতে পারেনি পুলিশ, সাজ্জাকের টিকিও ছুঁতে পারেনি। 2 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করে নাগাল পাওয়ার চেষ্টা পুলিশের। ভয়াবহ কাণ্ড। আমরা তো ভাবতেই পারছি না যে আদালত থেকে জেলে নিয়ে যাওয়ার পথে আসামিকে ছিনতাই করে নিয়ে চলে গেল দুষ্কৃতী দল এবং পুলিশকে গুলি মেরে। এই ক্রাইম পরিষ্কার প্রমাণ করে দিচ্ছে যে পশ্চিমবঙ্গের পুলিশি ব্যবস্থা ভেঙে পড়েছে, পুলিশের প্রতি সম্ভ্রম, ভয় কোনো কিছুই অপরাধীদের নেই এবং পুলিশ মন্ত্রী অপদার্থ মন্ত্রী হিসেবে পরিণত হয়েছেন। পুলিশকে জখম করে পালিয়ে গেল আসামি, তাকে খুঁজে পাওয়া গেল না। তারা কি অন্য কোথাও চলে গেছে নাকি তাদের অন্য কোথাও যাওয়ার ব্যবস্থা কেউ করে দিয়েছে? বুধবারই মুর্শিদাবাদের ডোমকলে আক্রান্ত হয়েছে পুলিশ। ডোমকলের বিলাসপুরে চোর ধরতে যায় পুলিশ, চোর ধরে গাড়িতে তোলার সময় আক্রান্ত। সাব ইন্সপেক্টরের হাতে ধারালো অস্ত্র দিয়ে কোপ, পুলিশকে কোপ মেরে পালিয়ে যায় অভিযুক্ত। পরে বড় পুলিশ বাহিনী গিয়ে অভিযুক্ত সহ 3 জনকে গ্রেফতার করে। কলকাতার কাছে নরেন্দ্রপুরে অভিযুক্তদের ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ। বুধবার রাতে শ্লীলতাহানিতে অভিযুক্তদের ধরতে গেলে ধারালো অস্ত্রের কোপ। জখম এসআই শান্তনু ব্যাদকে উদ্ধার করেন সহকর্মীরা। গোয়ালপুকুর, ডোমকল, নরেন্দ্রপুর, একদিনে 3 জায়গায় আক্রান্ত পুলিশ। কড়া দাওয়ায় রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের। যদি কেউ ক্রিমিনাল আমাদের উপরে গুলি চালাবে, আমরা ওর থেকে 4 গুণ গুলি চালাবো। we are trained to fight this kind, we are basically trained for this. যদি কেউ ক্রিমিনাল আমাদের উপরে গুলি চালাবে, আমরা ওর থেকে 4 গুণ গুলি চালাবো। 4 গুণ গুলি। আইনে শৃঙ্খলা আনতে কি প্রয়োজনে এনকাউন্টারের পথে হাঁটবে পুলিশ?
ডিজির মন্তব্যে উঠছে প্রশ্ন। পশ্চিমবঙ্গ পুলিশের যা অবস্থা, যে গাদা বন্দুক নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের হাওলদাররা ঘুরে বেড়ায়, আদৌ সেই বন্দুকগুলো চলবে কি ফাটবে, আমার তো যথেষ্ট সন্দেহ আছে। না ফেটে ওই ওয়ান শাটার যেরকম আমরা সিনেমায় দেখি ফেটে ফ্লাওয়ার হয়ে যায়, সেরকম পশ্চিমবঙ্গ পুলিশের বন্দুকও সেটা ফেটে ফ্লাওয়ার হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো রাজ্যে ফের চালু হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচি। 24শে জানুয়ারি থেকে 2রা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে দুয়ারে সরকার। প্রত্যন্ত এলাকার সব বাসিন্দা যাতে এর সুবিধা পান তার জন্য বিশেষ জোর দেওয়া হচ্ছে। দুয়ারে সরকারের সঙ্গে থাকছে পাড়ায় সমাধান কর্মসূচিও। সেবাশ্রয়ের সাফল্য নিয়ে ইঙ্গিতবাহী মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। শুধু মুখে কথা বলে সুশাসন হয় না, সেই কাজ করতে হয় যা জীবনকে বদলে দেয়। সমাজ মাধ্যমে তাৎপর্যপূর্ণ পোস্ট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। কথা কম কাজ বেশির বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কর্ণাটকের পর এবার ত্রিপুরাতেও নিষিদ্ধ পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের রিঙ্গার ল্যাকটেট স্যালাইন। ত্রিপুরার প্রধান 2 হাসপাতালে বন্ধ হলো এই স্যালাইনের ব্যবহার। বছর 2 আগেই ত্রিপুরায় নিষিদ্ধ করা হয়েছিল এই স্যালাইন, কিন্তু রহস্যজনকভাবে বিভিন্ন হাসপাতালে ফের চালু হয় পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের রিঙ্গার ল্যাকটেট স্যালাইন। ছদ্মবেশে জাল নোটের কারবার। ধুলিয়ানে 2 লক্ষ টাকার জাল নোট উদ্ধার। অভিযুক্তকে গ্রেফতার করল শামশেরগঞ্জ থানার পুলিশ। সূত্রের দাবি, মালদায় পাচারের আগে মুর্শিদাবাদের ধুলিয়ানে নাকা তল্লাশিতে উদ্ধার ব্যাগ ভর্তি জাল নোট। সবগুলোই 500 টাকার নোট। চক্রের বাকি পান্ডাদের খোঁজে পুলিশের তল্লাশি চলছে। 5 লক্ষ টাকা তোলা চেয়ে ব্যবসায়ীকে হুমকি। তোলা না দেওয়ায় ব্যবসায়ী এবং স্ত্রী পুত্রকে বেধড়ক মারধর। হামলা চালানো হয় ব্যবসায়ী দম্পতির দোকানেও। ভাঙচুর, লুটপাট চালানো হয় দোকানে। 5 লক্ষ টাকার সামগ্রী লুটপাট করা হয়েছে বলে অভিযোগ উঠছে। ভাঙচুর করা হয়েছে সিসিটিভি ক্যামেরাও। পুলিশের দ্বারস্থ ব্যবসায়ী দম্পতি। অনলাইনে অর্ডার করে মহুয়া মৈত্রের জন্য তার ভাগ্যে জুটল নষ্ট আইসক্রিম। সঙ্গে সঙ্গে টাকা ফেরত চান কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। অবিলম্বে ওই অনলাইন খাদ্য সরবরাহকারী সংস্থার কাছ থেকে টাকা ফেরত চান তিনি। তা সম্ভব না হলে ভালো আইসক্রিম যাতে তাকে পাঠানো হয় সেই দাবি জানিয়েছেন মহুয়া। তৃণমূল সাংসদের পোস্টের উত্তরে পরিষেবার জন্য দুঃখ প্রকাশ সংস্থার। আগামীকাল দক্ষিণ কলকাতায় বন্ধ থাকবে জল সরবরাহ। শনিবার সকালের পর গার্ডেন রিচ জল প্রকল্প থেকে পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে। রবিবার সকাল থেকে ফের স্বাভাবিক হবে এই জল সরবরাহ। শনিবার সকাল 6টা থেকে 9টা পর্যন্ত জল মিলবে স্বাভাবিক নিয়মে, তারপরেই বন্ধ করে দেওয়া হবে। এর ফলে দক্ষিণ কলকাতার একাংশ, বাইপাস সংলগ্ন দক্ষিণ পূর্ব কলকাতা এবং সংযুক্ত এলাকায় বিভিন্ন অংশে বন্ধ থাকবে জল সরবরাহ। নতুন বছরে ফের অশান্ত মণিপুর। পশ্চিম ইম্ফলে অস্থায়ী পুলিশ ব্যারাকের কাছে ড্রোন হামলা। তবে এই ঘটনাতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। গত কয়েকদিন ধরেই এলাকায় বেশ কয়েকটা ড্রোন উঠতে দেখেছিলেন স্থানীয় বাসিন্দারা। সেগুলিকে নজরদারি ড্রোন ভেবে ভুল করেছিলেন তারা। ওই ড্রোন থেকেই হামলা চলে অনুমান পুলিশের। সাইফের উপর হামলায় অভিযুক্তকে শনাক্ত করলেও তার নাগাল পায়নি পুলিশ। অভিযুক্তকে ধরতে এবার 20টি টিম গঠন মুম্বাই পুলিশের। সাইফের বাড়ি থেকে পালানোর আগে পোশাক পরিবর্তন করে অভিযুক্ত, দাবি তদন্তকারীদের। সিসি ফুটেজ খতিয়ে দেখা ছাড়াও একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ফের দিল্লি অভিযানের ডাক কৃষকদের। 21শে জানুয়ারি শম্ভু সীমানা থেকে দিল্লি অভিযানের ডাক 2 কৃষক সংগঠনের। এর আগে ডিসেম্বরে 3 বার দিল্লি অভিযানের চেষ্টা করেন কৃষকেরা। কাঁদানে গ্যাস, জল কামান ব্যবহার করে তাদেরকে বারবারই বাধা দেয় হরিয়ানা পুলিশ। দিল্লি বিধানসভা ভোটের আগে বড় ঘোষণা কংগ্রেসের। ক্ষমতায় এলে দিল্লিবাসীর জন্য 500 টাকায় গ্যাস সিলিন্ডার, বিনামূল্যে রেশন এবং 300 ইউনিট বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রুতি হাত শিবিরের। প্রয়াগরাজে মহাকুম্ভের মেলায় যাবেন প্রধানমন্ত্রী। জোরালো হচ্ছে সম্ভাবনা, তবে এখনই যাবেন না। ভিড় কিছুটা কমলে প্রয়াগরাজে যেতে পারেন নরেন্দ্র মোদী। তেমনটাই খবর সূত্রের। কিছুদিন আগে দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদীকে মহাকুম্ভের অনুষ্ঠানে যাওয়ার জন্য আমন্ত্রণ জানান যোগী আদিত্যনাথ।